আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে তোমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আজকে থেকে নেওয়া শুরু করব। ইতিমধ্যে গণিতের 3টি ক্লাস হয়ে গেছে, তাই আমি নতুন করে ওই ক্লাসগুলো আর করাতে চাচ্ছি না। তোমরা যারা গণিত ক্লাস 3টি দেখোনি তারা অবশ্যই ওই গণিত 3টি ক্লাস দেখে নাও, তারপরে এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। তোমরা যদি এই 3টি ক্লাস দেখার পরে এই ক্লাসটা দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে, তা না হলে অনেক কিছু বুঝতে পারবে না। তো তোমাদের প্রথমে আমি কিছু জিনিস বলি, একটু আলোচনা করি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ক্লাসগুলো যারা দেখবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, তারা অবশ্যই প্রতিটা জিনিস বুঝে 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 দেখে বুঝার চেষ্টা করবে। টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝবা না, তাতে আমার এই যে কষ্টটা এটা কিন্তু বৃথা যাবে। তাহলে প্রথমে আমি যে বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করব সেটা হবে, কিছু ছাত্র কমেন্ট করছে এরকম যে স্যার আপনি কি বোর্ডের টিচার, আপনি যে সাজেশন দিচ্ছেন সেগুলো পড়লে কি এ প্লাস পাওয়া যাবে? পরে লাস্ট লেখছে ফালতু। দেখো, এ প্লাস বা জিপিএ 5 তোমার শিক্ষার জন্য মানদণ্ড না। এই জিপিএ 5 পাইলে যে তুমি সব পারো তাও না। জিপিএ 5 বা একটা সর্বোচ্চ মানের রেজাল্ট তোমাকে অর্জন করতে হলে কৌশল অবলম্বন করতে হবে, সময় যেহেতু কম, কম পড়াশোনা করতে হবে। এই জন্য আমি সাজেশনটা দিয়েছি। সব পড়ো, সব পড়লেও এ প্লাস পাবা, সেটা অবশ্যই কৌশল হতে হবে। এখন তুমি সব পড়ার পর যদি সময় না পাও কয়েকটা সাবজেক্টে, তাহলে তো কয়েকটা সাবজেক্টে এ প্লাস ছুটে যাবে। আমি যে সকল সাজেশন দিয়েছি, বাংলা থেকে শুরু করে সকল গ্রুপ ভিত্তিক সাজেশন আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা পড়তে থাকো, কোনো কনফিউশন রাখো না, অবশ্যই কমন আসবে। এবং যদি কমন না আসে, ভাই আমি তো আছি, আমাকে অন্তত নক দিয়ে বইলো যে ভাই আপনার কোনো কিছুই কমন আসে নাই, তখন আমি বুঝবো যে আসলে আমি তোমাদের জন্য বৃথা চেষ্টা করছি। কিন্তু এই সাজেশন গুলো বানানোর আগে অনেক চিন্তা ভাবনা আমি করে তোমাদের জন্য সাজেশন গুলো বানিয়েছি। আর আরেকটা কথা, আমার জানা নাই যে এরকম কোনো ক্লাসের ব্যবস্থা কেউ করেছে কিনা। আমি তোমাদের জন্য এই ক্লাসের ব্যবস্থাগুলো করেছি, সেটা হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্র, যাতে তোমরা সেখানে কি 15-তে 15 এমসিকিউ তুলতে পারো। ইংলিশ গ্রামার 30 নম্বর, সেখানে যাতে অন্তত 25 পেতে পারো। তারপর হচ্ছে অঙ্ক পুরো পার্টটাই করাবো, যাতে সিকিউ এমসিকিউ দুইটা পার্টই পারো। হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স, সেখানেও যাতে পুরো পার্টটা কমপ্লিট করতে পারো। তাহলে টোটাল 6টা সাবজেক্ট। যারা সায়েন্সে পড়তেছো তাদের জন্য কি 3টা বাংলা, ইংলিশ, অঙ্ক। আর যারা কমার্সে পড়ো তাদের জন্য 7টা সাবজেক্ট থেকে, মানে 7টা বিষয়ের মধ্যে থেকে অলরেডি 6টা বিষয়ের অনেকটা বিষয় আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। যদি সময় থাকে বাংলা প্রথম পত্র এবং ইংরেজির আরো ডিটেলস নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা এই ক্লাসগুলো দেখবে তারা তো উপকৃত হবাই, তোমরা দয়া করে তোমার বন্ধুদের কাছে এগুলো ছড়িয়ে দাও। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার ক্লাসগুলো করলে বৃথা যাবে না। আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু দিচ্ছি না। আমার কাজ হচ্ছে যে আমি সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি বিষয়টা, জ্ঞানটা ছড়িয়ে দিচ্ছি যে কিভাবে পড়লে, কোন কৌশল মেনটেন করলে, কতটুকু পড়লে ভালো ফলাফল করা যায়। অর্থাৎ আমি চাইবো তোমরা যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো, মানে আমার ক্লাসের সাথে সংযুক্ত আছো, তারা অবশ্যই তোমাদের যত ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডকে এই ক্লাসে সংযুক্ত করে দাও। আশা করছি আমার অনুরোধটা তোমরা রাখবে, তাহলে আমার ক্লাস করিয়ে খুব মজা লাগবে। সো এই গণিত ক্লাসটা তো অবশ্যই সায়েন্স, কমার্স, আর্টস কারোর জন্য ফিক্সড না, সবার জন্য। সুতরাং এই ক্লাসগুলো সবগুলো ভালোভাবে করবে। তো প্রথম ক্লাসে আমি বুঝিয়েছিলাম শ্রেণী সংখ্যা নির্ণয়, ঘনসংখ্যা সারণী নিবেশন, তারপর হচ্ছে তোমার ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী। দ্বিতীয় ক্লাসে আমি বুঝিয়েছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গাণিতিক পদ্ধতিতে গড়। তৃতীয় ক্লাসে আমি বুঝিয়েছিলাম মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। সো আজকের এই চতুর্থ ক্লাসে আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল যে কাজগুলো আছে, মানে গ্রাফের যে কাজগুলো আছে। এখানে তো আমি গ্রাফের মাধ্যমে করাতে পারতেছি না,
আমি বোর্ডে এই কাজটা কমপ্লিট করে দেখাবো। দেন তোমাদেরকে গ্রাফের মাধ্যমে আমি কোনো একটা ভিডিওতে দেখাবো যে কোন জিনিসগুলো কোন পয়েন্টগুলো তোমাদের একটু এক্সট্রা লিখতে হবে। তো এক্সট্রা লেখালেখি কাজে যাব না, আমার কাজ হচ্ছে তুমি আজকের এই গ্রাফগুলো বুঝতেছো কিনা, যে কোন প্রসেসে নিলে কোন ওয়েতে নিলে জিনিসগুলো ইজিতে মাথায় ঢুকবে। যেহেতু আমরা বদ্ধপরিকর যে আমরা পরিসংখ্যান দিব দুটাই, তার মানে পরিসংখ্যান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। আর পরিসংখ্যান থেকে 3টা গ্রাফ তোমাকে শিখতেই হবে। একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে ঘনসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে কি তোমার অজীব রেখা। তাহলে আমি এই 3টা জিনিস তোমাদের শিখিয়ে দিব আজকের এই ক্লাসে। আশা করছি আজকের এই ক্লাসটা করলে, 4টা ক্লাস করলে তোমার পরিসংখ্যান সম্পর্কে একটা সূক্ষ্ম মানে একটা সুন্দর ধারণা চলে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী 2টা ক্লাসে আমি টোটাল পরিসংখ্যান থেকে 4টা সৃজনশীল করাবো। পঞ্চম ক্লাসে 2টা, ষষ্ঠ ক্লাসে 2টা, 4টা সৃজনশীল করাবো। আলহামদুলিল্লাহ এই 4টা সৃজনশীলের বাইরে তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না, এটা আমি বলে দিচ্ছি। সো এই টোটাল 6টা ক্লাস করলে তোমার মানে 20-এ 20 কনফার্ম, 20-এ 20 তুমি কনফার্ম রাখতে পারো। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। এখানে আমি ছোট্ট করে আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। ঘনসংখ্যা দেওয়া আছে 10, 8, 6, 9, আর টোটাল হচ্ছে কত 33। আচ্ছা ফাইন, এখন আমাকে যে জিনিসটা বুঝতে হবে এই গ্রাফগুলো করার জন্য, সেটা হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি একটা দেওয়া আছে 51 থেকে 60, আবার পরেরটা হচ্ছে 61 থেকে 70। দেখো প্রথম ক্লাসগুলোতে এরকম ছিল 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, মানে একটা মিল ছিল। তো অনেকে আমাকে বলছে যে 50 থেকে 60 হলে তো স্যার এখানে শ্রেণী ব্যাপ্তি হবে 11। যদি 50 থেকে 60, পরেরটা দেখো 60 থেকে 70, 70 থেকে 80, মানে একটার সাথে একটা মিল আছে। এই যে 50 থেকে 60 শেষ করলাম, আবার 60 থেকে 70, তার মানে দুই সাইডে 60 আছে। তো তখন তোমার কি করতে হবে, ওই সকল শ্রেণীব্যাপ্তি থেকে 1 বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ 11 বলতেছো না, 11 হবে না, 10 হবে। ওইটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যার মধ্যে বিচ্ছিন্নতা নেই। কিন্তু এই শ্রেণীব্যাপ্তিটা, এটা আমি নতুন করে লিখলাম, এই শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে বিচ্ছিন্ন। এদের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, কিরকম 51 থেকে 60, এখানে কিন্তু 60 নাই, 61 থেকে 70, এখানে 70 নাই, 71 থেকে 80, এখানে তো 80 নাই, এখানে হচ্ছে 81 থেকে 90। সো বিষয়টা একটা ইন্টারেস্টিং ম্যাটার, যে এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে বিচ্ছিন্ন, এটা হচ্ছে বিচ্ছিন্ন। কিন্তু আমাকে গ্রাফ করতে হলে, গ্রাফের ম্যাথ গুলো করতে হলে আমাকে অবিচ্ছিন্ন দ্বারা করতে হবে। তাহলে আমি যে বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করব, এইটাকে তোমার আবার একটা ছক ড্র করতে হবে। ছকটাতে এইভাবে লিখতে হবে, আমি উপরে একবার উপরে লেখাচ্ছি, দেখে নাও। প্রথমে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, পরে লিখতে হবে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। তারপর হচ্ছে ঘন সংখ্যা। ওকে, আচ্ছা আমি আরেকটা কথা তোমাদের একটু বলে নেই। আমার ভিডিওতে হয়তো একটু সাউন্ড হয়, সাইডে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে। দেখো একটা জিনিস কি, আমার নিজস্ব কাজগুলো কমপ্লিট করে তোমাদের জন্য এই পরিশ্রম করাটা অনেকটা ডিফিকাল্ট আমার জন্য হয়ে যায়। তারপর আমি চিন্তা করেছি তোমাদের জন্য কাজগুলো আমি নিয়মিত করব। এই যে তোমরা ব্যাকগ্রাউন্ড যে নয়েজ গুলো শুনতে পাও, এগুলো যদি আমি এডিট করতে যাই বা রিমুভ করতে যাই অনেক সময় সাপেক্ষ। সো আমি কিন্তু প্রফেশনাল ভাবে যে একেবারে আমার ভিডিও ফ্রুটফুল ভাবে ভালো হতে হবে তেমন না। আমার কথা হচ্ছে, দেখো আমার চেহারা দেখলেও মনে হয় যে মাঝে মধ্যে যে অতটা সুন্দর না, দেখো চুল দাড়ি এরকম। তা আমি আসলে এগুলো ফোকাস করি না। আমার ফোকাসটা হচ্ছে যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো কিনা। ধরো তোমরা ক্লাসে আসো, ক্লাসে থাকলে কি তোমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হবে না, সাইড থেকে শব্দ হবে না? একেবারে স্মুথ জিনিস দেওয়াটাও আমার পক্ষে এখন খুবই ডিফিকাল্ট। আমি যে জিনিসটা তোমাদেরকে ডেলিভারি দিব, আমার কথা হচ্ছে আমার কথার সাথে তোমরা কনসেন্ট্রেট করো যদি ভালো কিছু পেতে চাও। ব্যাকগ্রাউন্ড নলেজ বাদ দাও,
আর বিষয়টা হচ্ছে যে আমার ফোকাসটাও বাদ দাও, শুধু ভাবো যে স্যার কি বুঝাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা, এটাই আমার কথা। কারণ আমার হাতে সময় কম, অনেক অনেক ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে, সেটা আমার মাথায় রাখছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো শ্রেণী ব্যক্তিগুলো আমি লিখি 51 থেকে 60, তারপর হচ্ছে 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। ওকে, এই যে যে শ্রেণী ব্যক্তি এইটাকে বলা হয় বিচ্ছিন্ন। আমি এখন করব অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি করার একটা শর্ত আছে, সহজ একটা উপায় আছে। এখানে 10 ব্যক্তি আছে। আমি কি করব, প্রথম সংখ্যাকে এক কি করব, আমি প্রথম সংখ্যাকে এক পিছিয়ে দিব, এক পিছিয়ে দিব, দ্বিতীয় সংখ্যাকে এক এগিয়ে দিব, প্রথম সংখ্যাকে এক পিছিয়ে দিব, পরের সংখ্যাকে এক এগিয়ে দিব। এই নিয়মটাই ফলো করে। দেখো, প্রথম সংখ্যা 51, এক পিছিয়ে দেই 55, পরের সংখ্যা হচ্ছে 60, তাহলে এটাকে তুমি যদি এক এগিয়ে দাও তাহলে কত হবে, 61। আচ্ছা 61 নিলাম, 61। তারপরে হচ্ছে আচ্ছা একটু ওয়েট, এখানে একটু মিস্টেক। এই বিষয়গুলো মানে এই যে জিনিসগুলো এটাকে বিচ্ছিন্ন বলে। বিচ্ছিন্নটাকে 0.5 মানে হাফ, হাফ পিছিয়ে দিতে হবে, হাফ এগিয়ে দিতে হবে। হাফ বলতে 51কে যদি আমি করি তাহলে 50.5 আসবে, আর 60কে যদি আমি করি তাহলে আমার কত আসবে, 60.5। 61কে আমি আবার পিছিয়ে দেই, 60.5। 70কে আমি এগিয়ে দেই, 70.5। 71কে আমি পিছিয়ে দেই, 70.5। 80কে আমি এগিয়ে দেই, 80.5। 81কে আমি পিছিয়ে দেই, 90কে আমি এগিয়ে দিই। তাহলে দেখো এটা এখন অবিচ্ছিন্ন। কিভাবে, 60.5 এর সাথে এটা মিল আছে, 70.5 এর সাথে এটা মিল আছে, 80.5 এর সাথে এটা মিল আছে। অর্থাৎ এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। ওকে, গণসংখ্যাগুলো লিখে ফেলি, 10, 8, 6, 9। ওকে, এইভাবে আমাকে একটা কি করতে হবে, ছক অঙ্কন করতে হবে। ঠিক আছে, এইভাবে কাজটা করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমাকে লিখে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, গ্রাফ করতে হলে তোমাকে এক্সট্রা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখে নিতে হবে। এখন আমি টোটাল গ্রাফে যাই। প্রথম যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে আয়ত লেখো। কি আয়ত লেখো? তোমরা এই আয়ত লেখক কাজটা কিন্তু ক্লাস 5 শেষ করে আসছো, মনে আসছে কিনা জানি না, ক্লাস 5 শেষ করে আসছো, তারপরও শিখে নাও। আমি এরকম একটা মানে এটা ধরো একটা গ্রাফ, গ্রাফের মতো করে আমি কাজটা করতেছি। এইখানে হবে 0, ঠিক আছে। আর এই জায়গাটা মনে করো যে আমি ধরে নিলাম, এটা কি বলে, ব্যাকগ্রাউন্ড নলেজ। আমি আগে বলছি নয়েজ মানে এটাকে ইয়া করো, কারণ এরকম করলে ক্লাস করাতে খুবই অসুবিধা হবে। তোমরা এই বিষয়টাকে কি করো, রিমুভ করে দাও। আচ্ছা, তাহলে এইখানে তোমার যে বিষয়টা তোমার ওভারকাম করতে হবে সেটা হচ্ছে এখানে 0 লিখবা। এই 0টা লেখার পরে এই পাশটা হবে তোমার কি, এই পাশটাকে বলা হবে ঘন সংখ্যা। কি বলা হবে, ঘন সংখ্যা। আর এই পাশটা হবে তোমার, এই পাশটাকে বলা হবে শ্রেণী ব্যাপ্তি। তাহলে একটা হচ্ছে গণসংখ্যা, একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি আমার 50 থেকে 50 মানে 50.5 শুরু হয়েছে 1। তাহলে এটা হচ্ছে কি তোমার 50.5। আরেকটা কত, এটা নিব 60.5। তো এইটা তো একবার, এই দুইটা থেকে একটা নিছি একবার। এখন হচ্ছে 70.5। এরপর হচ্ছে কি তোমার 80.5। এরপর কি 90.5। এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেল। তা আগের সংখ্যাটা দেখো 1 2 3 4 5 6 7 8টা, সেখানে অবিচ্ছিন্ন করার কারণে 5টা চলে আসছে। এখন ঘনসংখ্যা কত আছে, 10 8 6 9। সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত, 10। তাহলে 10 যদি হয়, আমি ধরো এটাকে একটা সেগমেন্ট ক্রিয়েট করলাম, এটা 2, এটা হচ্ছে
4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12। একটু বাড়িয়ে নিলাম, 2 করে নিয়েই বাড়িয়ে নিলাম। ওকে, প্রথম 50.5 থেকে 60.5 পর্যন্ত 10, এই যে 10, তার মানে এটাকে আমি কি করব, এটার সাথে মিলিয়ে দিব, এই যে 10, একটা কাজ শেষ। এরপর হচ্ছে 8, এই যে 8, এরপরে কত, এরপর হচ্ছে 6, এই যে 6, এরপর হচ্ছে 9, তাহলে 9 প্রায় 8 আর 9 এর 10 এর মাঝখানে, এই যে এই হচ্ছে, এটাকে বলা হয় কি, আয়তলেখ। আশা করছি আয়তলেখটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। খুব সহজ, আমি জাস্ট বোর্ডে জিনিসটা বুঝাই দিলাম, পরবর্তীতে তোমাদের এটা আমি গ্রাফে কিভাবে করতে হয় সেটা বুঝাই দিব। কিন্তু আপাতত এইভাবে তোমাদেরকে আয়তলেখটা করতে হবে। আশা করছি তোমরা আয়তলেখ খুব ভালোভাবে বুঝতে পারছো। এই পাশে গণসংখ্যা, এই পাশে শ্রেণীব্যাপ্তি, আর এগুলোর মধ্যে যেগুলো 2টা করে আছে, যেরকম এখানে 2টা করে আছে, একটা লিখবো, একটা লিখবো, একটা লিখবো, তাহলে 1 2 3, আর প্রথমটা আর লাস্টেরটা 5টা। তারপর 2টার সাথে মিল রেখে যেভাবে করা দরকার লাগিয়ে আমি কাজটা কমপ্লিট করে ফেলবো। ওকে, এটা হচ্ছে আয়তলেখ। ফাইন, এখন আমি যেটা করব সেটাকে বলা হবে যে ঘনসংখ্যা বহুভুজ। ঘনসংখ্যা বহুভুজ। ওকে, ঘন সংখ্যা বহুভুজ। ওকে, গণসংখ্যা বহুভুজ আর আয়তলেখের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একটু ডিফারেন্ট, তবে খুব সহজ বটে। আচ্ছা, প্রথমটা হচ্ছে 10, তো আমি এই বরাবর একেবারে 60 থেকে 50 বরাবর আমি একটা ফোঁটা দিব, 10-এ দিলাম 10। এরপরটা হচ্ছে 8, আমি এই বরাবর 8-এ একটা ফোঁটা দিলাম, মানে একেবারে এই এটা বরাবর। এরপরটা 6, এই বরাবর একটা 6-এ ফোঁটা দিলাম। এরপরটা হচ্ছে 9, এই বরাবর আমি 9 একটা ফোঁটা দিলাম। ফোঁটাগুলো দেওয়ার পরে আমি কি করব, এরকম ভাবে এইখানে যাব, পরে এইখানে যাব, পরে এইখানে যাব, পরে এইখানে যাব, পরে ডাইরেক্ট এখানে নেমে। এই হচ্ছে, এইটাকে বলা হয় কি, গণসংখ্যা বহুভুজ। ওই আমি আয়তলেখ করছি, এখানে জাস্ট উপরে মনে করো যে দালানের মতো তোমার তৈরি হয়েছে, কিন্তু এখানে বিন্দু বিন্দু দিয়ে আমাকে ওইভাবে টেনে করতে হবে, এটাকে বলা হয় গণসংখ্যা বহুভুজ। ওকে, ফাইন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অজীব রেখা। আর অজীব রেখা করালেই তোমাদের পরিসংখ্যান শেষ, একেবারে ফিনিশ। সুতরাং আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি পরিসংখ্যানে অজীব রেখা করার পর আর তেমন কিছুই থাকবে না। ওকে, অজীব রেখা করতে গেলে তোমাকে তোমার ছকের মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, অজীব রেখা। ওকে, অজীব রেখা যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে এইখানে আরেকটা ঘর লিখতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত। এটা লাগবে, তার মানে অজীব রেখাতে 1 2 3 4টা ছক, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, ঘনসংখ্যা, ক্রমযোজিত ঘনসংখ্যা। ক্রমযোজিত হচ্ছে 10 লিখলাম, 10 আর 8 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 9 হচ্ছে 33। কাজ শেষ। এখন এই পাশটা আমি যখন আয়তলেখ করছি, এই পাশটা ছিল গণসংখ্যা বহুভুজ করছি, এই পাশটা ছিল গণসংখ্যা, কিন্তু এখন এই পাশটা হবে ক্রমযোজিত, মানে ক্রমযোজিত ঘন সংখ্যা হবে। ওকে, এখন ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ মান হচ্ছে কত, 33। তাহলে 33 করে হলে এখানে তো আছে মাত্র 12 পর্যন্ত, তাহলে এটা মুছে দেই। মুছে দিয়ে আমি একটা সেগমেন্ট দাঁড় করাই, যে কত দিয়ে করলে ভালো হবে। 5 করে নেই, 5 10 15 20 25 30, আর একটু বাড়াতে হবে, তারপর হচ্ছে 35। ওকে, নিলাম 5 10 15 20 25 30 35। এটা গ্রাফিক কিভাবে নিতে হয় আমি দেখিয়ে দিব। তাহলে প্রথমে দেখো
এই 50.5 থেকে 60.5 পর্যন্ত 10, তাহলে এইখানে এই 10টা কোথায় অবস্থিত? 10টা হচ্ছে এইখানে অবস্থিত। এই যে 10, এই যে এই বরাবর, এই যে 10 নিলাম, So, একটু নিচে হয়ে গেছে, এই যে নিলাম, ঠিক আছে, নিলাম, ওকে। তারপরে হচ্ছে 18 এই বরাবর ঠিক 20-এর কাছাকাছি, এই যে নিলাম। এরপর হচ্ছে 24 এই বরাবর 25 থেকে একটু নিচে। এরপর হচ্ছে 33 এই বরাবর একটু এই পাশটাতে। একটা জিনিস খেয়াল করো, আমি যখন গণসংখ্যা বহুভুজ করেছিলাম তখন আমার গণসংখ্যা বহুভুজই কিন্তু এইরকম উপর হয়ে নিচে নেমে গেছে, আবার উপরে হয়ে গেছে, বা এরকম হতে পারে। কিন্তু অজীবে এটা উপরের দিকে যাবে। যারা ক্রিকেট খেলা দেখি তারা এই বিষয়টা বুঝবে, স্কোর বোর্ড উপরের দিকে উঠে যাচ্ছে, সেটা হচ্ছে অজীব। যেরকম এটা এখন এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে এইভাবে, ক্লিয়ার? এই হচ্ছে, এটা হচ্ছে অজীব। অর্থাৎ এই যে 10, এই যে 18, এই যে 24, এই যে 33। সো আশা করছি অজীব রেখাটাও তোমাদের কাছে একেবারে ফুল ক্লিয়ার। তো আমি আবারও বলবো ভাই, যে তোমরা আমার ক্লাসগুলো এনজয় করতে চাইলে আমাকে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ না, তোমরা জাস্ট আমার ক্লাসটা ফোকাস করো, যে আমার ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো কিনা, আমার ক্লাসটা তোমরা নিতে পারতেছো কিনা। আমি আবারও বলছি ভাই, যারা অনেক পড়াশোনা করো তাদের জন্য আমার ভিডিওগুলো কোনো কাজেই দিবে না, কারণ তারা সবকিছুই পারো। আর যারা মধ্যম লেভেলে আসো বা যারা কিছুই পারো না, তাদের জন্য আমার ভিডিও। ধরো যারা কিছুই পারো না, তারা জিপিএ 5 নিয়ে পড়াশোনার চিন্তা ভাবনা করতেছো, তারপরে তো 4.80 4.90 তে যেতে পারবা। আর যারা মিডিয়াম লেভেলে আসো, তারা কৌশলগুলো অবলাইজ করো, জিপিএ 5 পেয়ে যাবা। তাহলে আমার কথা হচ্ছে, আবারও বলছি, সময় কম, আমাদের কৌশল অবলম্বন করতে হবে। ভালো কিছু পেতে হলে ভালো একটু সময় দিতে হবে। একেবারে তোমার সারাদিন পড়া লাগবে না, একটা নির্দিষ্ট টাইম নিয়ে পড়ো। সো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, পুরো ক্লাসটাই বুঝে বুঝে দেখবা, টেনে দেখলে কিছুই বুঝবা না। সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আবার একটা ক্লাস আছে, ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার, সেটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের ক্লাসে চলে আসবো ইনশাআল্লাহ। এই ক্লাসটিও তোমরা দেখে নিবে। সো আল্লাহ হাফেজ।